আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। একাদশ ও আলিম প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা তোমাদের উপবৃত্তির ফর্ম আবেদনের সঠিক নিয়ম অর্থাৎ কিভাবে তোমরা উপবৃত্তির আবেদন ফর্ম পূরণ করে তোমাদের প্রতিষ্ঠানে জমা দিলে তোমরা শতভাগ উপবৃত্তি পাবে সেই পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এখানে আবেদন করার জন্য তোমাদের কলেজ থেকে একটি ফর্ম তোমরা সংগ্রহ করবে বা যারা সংগ্রহ করেছো তাদের বলছি, এখানে তোমরা প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি ফর্মের সাথে উপরে স্টাপলার দিয়ে গেঁথে দিবে। তারপরে প্রথমে বলা হয়েছে এখানে শিক্ষার্থীর নাম বাংলায় অর্থাৎ তোমার জন্ম নিবন্ধনে যেভাবে তোমার নাম বাংলায় দেওয়া আছে সেইভাবে নাম বাংলা নামটি এই ফর্মের ভিতরে অর্থাৎ এই বক্সের ভিতরে তোমরা লিখবে। তারপরে ডাইন সাইডে ফর্মে লিখবে শিক্ষার্থীর নাম ইংরেজিতে অর্থাৎ একই নাম বাম সাইডে বাংলায় ডাইন সাইডে ইংলিশে জন্ম নিবন্ধনে যেভাবে দেওয়া আছে হুবহু ওইভাবে লিখতে হবে। তারপরে দেওয়া আছে পিতার এনআইডি নাম্বার অর্থাৎ পিতার ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে ১০ ডিজিট অথবা ১৭ ডিজিট। যদি তোমরা ১০ ডিজিট লিখতে চাও তাহলে জন্ম সাল বাদ দিয়ে লিখতে হবে অথবা ডিজিটাল নাম্বার লিখতে হবে। আর ১৭ ডিজিট লিখতে হলে প্রথমে সে কত সালে জন্মগ্রহণ করছে সে সাল উল্লেখ করলে তোমাদের ১৭ ডিজিট হবে। অর্থাৎ যদি জন্ম নিবন্ধন ১৩ ডিজিটের হয় তার প্রথমে জন্ম সাল বসালে ১৭ ডিজিট হবে। তারপরে পিতার জন্ম তারিখ অর্থাৎ পিতার এনআইডি দেখে পিতার জন্ম তারিখ পূরণ করতে হবে। তারপর বলা হয়েছে মাতার নাম একইভাবে মাতার পিতার নাম বাংলায় এবং পিতার নাম এখানে ইংলিশে পূরণ করবে। তারপর হচ্ছে মাতার এনআইডি অর্থাৎ মাতার জন্ম ভোটার আইডি কার্ডের নাম্বার এখানে একইভাবে পিতার মতো লিখতে হবে। যদি ডিজিটাল হয় তাহলে ১০ ডিজিট হবে। আর যদি ডিজিটাল না হয় আগের পদ্ধতি থাকে তাহলে ১৭ ডিজিট তার পূর্বে জন্ম সাল বসালে ১৩ ডিজিট তার পূর্বে জন্ম সাল বসালে ১৩ ডিজিটে আর ৪ ডিজিটে ১৭ ডিজিট হবে। এখানে তার মাতার জন্ম সাল এখানে আইডি কার্ডের সাথে মিল রাখতে হবে। তারপর হচ্ছে মাতার নাম বাংলা এবং মাতার নাম ইংরেজিতে লিখতে হবে। তারপর বলা হচ্ছে শিক্ষার্থীর জন্মস্থান অর্থাৎ শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর অর্থাৎ তোমাদের যে ডিজিটাল জন্ম নিবন্ধন নাম্বার সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। সেটি অবশ্যই ১৭ ডিজিট হতে হবে এবং অনলাইনে থাকতে হবে। তারপর বলা হয়েছে শিক্ষার্থীর জন্ম তারিখ এটি তোমাদের জন্ম নিবন্ধন দিয়ে সঠিক তারিখটি এখানে লিখতে হবে। তারপরে বলা হয়েছে শিক্ষার্থীর জন্মস্থান যার জন্মস্থান অর্থাৎ যে জেলায় সে জন্ম নিবন্ধনে লেখা আছে তার জেলার নাম এখানে লিখতে হবে। অর্থাৎ টাঙ্গাইল হলে টাঙ্গাইল, যদি সিরাজগঞ্জ হয় সিরাজগঞ্জ অর্থাৎ যার জেলা সে এখানে উল্লেখ করবে। শিক্ষার্থীর ধর্ম যদি মুসলমান হয় তাহলে ইসলাম, যদি হিন্দু হয় তাহলে হিন্দু ধর্ম এবং সে যে ধর্মে সে ধর্মের নাম এখানে উল্লেখ করতে হবে। শিক্ষার্থীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশ এটা পূরণ করার দরকার নেই। তারপরে শিক্ষার্থীর পেশা এটাও পূরণ করা তোমাদের দরকার নেই। তারপর হচ্ছে শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা। এখানে যে বিভাগ অর্থাৎ বিভাগ বলতে সে কোন বিভাগে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ অর্থাৎ সে যদি ঢাকা বিভাগ হয় তাহলে সেখানে ঢাকা পূরণ করবে। ঢাকা বিভাগে তবে কোন জেলায় সেখানে জেলার নাম উল্লেখ করবে। অর্থাৎ যদি ঢাকা বিভাগ আমি আমি আমাদের ফর্মটি হচ্ছে টাঙ্গাইলের এখানে জেলা হবে টাঙ্গাইল, উপজেলা হবে যার উপজেলা অর্থাৎ দেলদুয়ার, পৌরসভা থাকলে দিবে না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে যে ইউনিয়ন, ইউনিয়নের নাম এখানে লিখতে হবে। ইউনিয়নের ওয়ার্ড নাম্বার এবং পোস্ট কোড নাম্বার অবশ্যই আইডি কার্ডের পিছনে পোস্ট কোড নাম্বার লেখা থাকে এই নাম্বার লিখে এখানে দিবে। তারপরে তার ঠিকানা এখানে গ্রাম এবং পোস্ট অফিস লিখে দিলেই এই পেজ পূরণ করা হয়ে যাবে। তারপরের পেজে ২য় নাম্বার পেজে বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত তথ্য। এখানে পূর্ববর্তী শিক্ষাগত তথ্য। পূর্ববর্তী বলতে যে একাদশ শ্রেণীতে ভর্তির আগে যে প্রতিষ্ঠানে অর্থাৎ যে স্কুলে সে লেখাপড়া করেছে সেই স্কুলের তথ্য এখানে পূরণ করতে হবে। এখানে একইভাবে বিভাগ সে কোন বিভাগে সে পূর্বে লেখাপড়া করেছে অর্থাৎ এসএসসি পাস করেছে সেই বিভাগের নাম, ঢাকা হলে ঢাকা, অন্য বিভাগ হলে অন্য বিভাগের নাম। তারপরে সেই বিভাগ এই প্রতিষ্ঠানটি কোন জেলায় সেই জেলার নাম, তারপরে উপজেলার নাম, পৌরসভা থাকলে পৌরসভা না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে সে কোন বোর্ডে ছিল, মাদ্রাসা হলে মাদ্রাসা বোর্ড, ঢাকা হলে ঢাকা বোর্ড, রাজশাহী হলে রাজশাহী বোর্ড, যে বোর্ডে সে পড়েছে সেই বোর্ডের নাম। তারপরে পূর্ববর্তী সে কোন শ্রেণীতে ছিল, দ্বাদশ শ্রেণী, সরি এখানে দশম শ্রেণী। পূর্ববর্তী পরীক্ষার নাম এনে দেওয়া হবে এসএসসি, রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। ফলাফল জিপিএ একাদশ শ্রেণীর জন্য এখানে তোমরা যে এসএসসি পরীক্ষা দিয়েছো বা আলিম পরীক্ষা দিয়েছে সেই আলিম পরীক্ষায় কত জিপিএ 5
বা কত পয়েন্ট পেয়েছিল সেই পয়েন্ট এখানে লিখে দিতে হবে। উত্তীর্ণ হওয়ার বছর অর্থাৎ কোন বছর সে দাখিল অথবা এসএসসি পাস করেছে সেই বছরের নাম এখানে উল্লেখ করতে হবে। এটি হলো তোমাদের আগের যে অর্থাৎ এসএসসি বা দাখিল পাশের তথ্য। তারপর হচ্ছে বর্তমান অর্থাৎ যে প্রতিষ্ঠানের তুমি উপবৃত্তির জন্য আবেদন করছো সেই প্রতিষ্ঠানের তথ্য। সেই প্রতিষ্ঠানটি একইভাবে কোন বিভাগে, সেই বিভাগের নাম, ঢাকা হলে ঢাকা, অন্য বিভাগ হলে অন্য বিভাগ, জেলা নাম, তারপর উপজেলার নাম, পৌরসভা থাকলে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে শ্রেণী, এখানে যারা জেনারেল তারা লিখবে একাদশ শ্রেণী, আর যারা মাদ্রাসায় পড়ে তারা লিখবে আলিম প্রথম বর্ষ। এখানে বিভাগ, যদি কেউ সায়েন্স হয় তাহলে বিজ্ঞান বিভাগ, যদি কমার্স হয় তাহলে কমার্স বিভাগ, এবং আর্টস হলে মানবিক বিভাগ। শাখা, যদি প্রতিষ্ঠানে শাখা থাকে ক শাখা হলে ক, খ হলে খ শাখা, এখানে শাখা উল্লেখ করতে হবে এবং ক্লাস রোল এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ তোমার ক্লাসে যত রোল সেই রোল নাম্বার এখানে অবশ্যই লিখতে হবে। এই দুইটি ফর্ম, অর্থাৎ প্রথমটি হচ্ছে আগের শিক্ষা প্রতিষ্ঠানের আর এইটি হচ্ছে তোমার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পূরণ করা হয়ে গেলে এখানে তারপর হচ্ছে অভিভাবকের তথ্য, অর্থাৎ তোমার লেখাপড়া খরচ যে বহন করে, অর্থাৎ যার আইডিতে তুমি উপবৃত্তি পাবে তার তথ্যটা এখানে দিতে হবে। এখানে বলা হয়েছে পিতা মাতা বা অন্যান্য, অর্থাৎ তোমার লেখাপড়া খরচ যে বহন করে তার নাম। যদি পিতা হয় তাহলে এখানে পিতা, মাতা হলে মাতা এখানে টিক দিবে, বা অন্য হলে পিতা হলে টিক দিয়ে পিতার নাম, যদি মাতা হয় তাহলে মাতা এখানে টিক দিয়ে এখানে মাতার নাম লিখবে, বা অন্য হলে অন্য টিক দিয়ে এখানে যার আইডি নাম্বার তোমরা ব্যবহার করবে সেই নামটি এখানে লিখে দিবে। তার জন্ম সনদ, যদি জন্ম সনদ নম্বর যদি থাকে তাহলে দিবে, না থাকলে অবশ্যই দেওয়ার এটি প্রয়োজন নেই। তারপরে হচ্ছে অভিভাবকের এনআইডি নাম্বার, অর্থাৎ তোমার এখানে যার নাম লিখবে, যদি পিতার নাম হয় তাহলে পিতার এনআইডি নাম্বার লিখতে হবে, যদি মাতা হয় তাহলে মাতার এনআইডি নাম্বার লিখতে হবে, বা অন্য হলে তার নাম উল্লেখ করে তার এনআইডি নাম্বার অবশ্যই দিতে হবে এবং তার জন্ম তারিখ এখানে লিখে দিতে হবে। এখানে বলা হয়েছে নাম বাংলায়, অর্থাৎ এখানে যার নাম লিখবে তার নাম বাংলায় এবং তার নাম ইংলিশে লিখতে হবে। তার পেশা, যদি সে কৃষক হয় তাহলে কৃষক, যদি ব্যবসা হয় তাহলে ব্যবসায়ী, অর্থাৎ যদি যে সে কি কাজ করে সেই কাজের নাম এখানে লিখে দিতে হবে এবং তার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে। এখানে হচ্ছে ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেসটি তারপরে বলা হয়েছে অভিভাবকের স্থায়ী ঠিকানা। অভিভাবকের স্থায়ী ঠিকানা অর্থাৎ এখানে যার আমরা ঠিকানা নাম লিখবো তার বিভাগ, সে কোন বিভাগে, সেই বিভাগ ঢাকা হলে ঢাকা, রাজশাহী হলে রাজশাহী লিখবে। একইভাবে জেলা, উপজেলা, পৌরসভা থাকলে দিবে, না হলে দরকার নেই। তারপরে ইউনিয়ন, সে কোন ইউনিয়নে অবস্থিত, ওয়ার্ড নাম্বার দিতে হবে, পোস্ট কোড নাম্বার দিতে হবে এবং ঠিকানা লিখতে হবে। এভাবে আমাদের দ্বিতীয় পৃষ্ঠা পূরণ করা হয়ে গেলে আমাদের তৃতীয় নাম্বার পৃষ্ঠা, তোমাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এই তৃতীয় নাম্বার পৃষ্ঠাটি। এই পৃষ্ঠার উপর ভিত্তি করে তোমরা সঠিকভাবে পূরণ করলে, অর্থাৎ তোমরা উপবৃত্তি এই তথ্যের উপর ভিত্তি করে তোমরা উপবৃত্তি পাবে। ওই পৃষ্ঠাটি হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগের তোমরা যে ২ পেজ, এই পেজ হচ্ছে তোমাদের ঠিকানা নেওয়া হয়েছে, কিন্তু আবেদনের জন্য অর্থাৎ উপবৃত্তি পাওয়ার জন্য সঠিক তথ্য এখানে তোমাদের পূরণ করতে হবে। এখানে ১ম এ বলা হয়েছে কে আবেদনকারী পড়াশোনা খরচ বহন করে। যদি মা বহন করে তাহলে মা, যদি বাবা বহন করে বাবা, বা বাবা-মা ব্যতীত যদি অন্য কেউ বহন করে তাহলে এখানে টিক দিতে হবে। আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সন্তান, অর্থাৎ এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে আমাদের পাহাড়ি এলাকায় যে বসবাস করে তাদের নাম বোঝানো হয়েছে। এখানে যারা সমতল ভূমিতে বসবাস করে অর্থাৎ কোনো উপজাতি নয় তারা এখানে না দিবে, অর্থাৎ যারা উপজাতি তারা এখানে হ্যাঁ দিবে। আবেদনকারী কি মুক্তিযোদ্ধার প্রজন্ম, অর্থাৎ যদি মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-পুতি হয় তাহলে হ্যাঁ দিবে, এবং যদি মুক্তিযোদ্ধার সন্তান হয় তার প্রমাণস্বরূপ সেই মুক্তিযোদ্ধার সনদ, অর্থাৎ অবশ্যই তার প্রমাণ দাখিল করতে হবে এবং সেই প্রমাণ দেখাতে হবে। আর যদি মুক্তিযোদ্ধা না হয় তাহলে না তে টিক দিবে। যারা মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি-পুতি তারা অবশ্যই তাদের সনদ দাখিল করে তারা উপবৃত্তি 100% উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে মীর মুক্তিযোদ্ধা, যদি হ্যাঁ দাও তাহলে এখানে মুক্তিযোদ্ধার নাম এবং কি সম্পর্কে, যদি পিতা হয় তাহলে বাবা, যদি দাদা হয় তাহলে দাদা সম্পর্ক লিখে দিতে হবে। অর্থাৎ মুক্তিযোদ্ধার সাথে তোমার কি সম্পর্ক তার নাম এবং সম্পর্ক এখানে লিখে দিতে হবে। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ অভিভাবক কি ই কোন পর্যন্ত সে লেখাপড়া করেছে, যদি নিরক্ষর হয় তাহলে নিরক্ষরে টিক দিবে, বা এখানে তোমরা অপশনে যার অপশন যেটি সেই অপশনে সে টিক দিবে। তারপর বলেছে অভিভাবকের স্বামী স্ত্রী শিক্ষাগত যোগ্যতা, একইভাবে তোমরা এখানে যেটি হয় সেটি টিক দিবে। অভিভা আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পান? যদি তোমাদের
পুরোপুরি অর্থাৎ তোমাদের আত্মীয়স্বজন বা বাড়ির কেউ যদি উপবৃত্তি পায় তাহলে তোমরা হ্যাঁ দিবে অবশ্যই, না হলে না দিবে। না দিবে অবশ্যই। তারপর হচ্ছে আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধক কার্ড আছে? অর্থাৎ প্রতিবন্ধী যদি কোনো কার্ড থাকে তোমাদের তাহলে তোমরা হ্যাঁ দিবে। আর যদি না থাকে তাহলে না দিবে। যদি হ্যাঁ দাও তাহলে তার প্রমাণ দাখিল করতে হবে অর্থাৎ প্রতিবন্ধীদের যে সনদ আছে সেই সার্টিফিকেট তোমাদের অবশ্যই দাখিল করতে হবে এবং সেটি স্ক্যান করে জমা দিতে হবে। আবেদনকারী অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে? এটিও একইভাবে যদি থাকে তাহলে হ্যাঁ, তাহলে প্রমাণ দাখিল করতে হবে। আর না হলে তাহলে প্রমাণ দাখিল করতে হবে না। আবেদনকারী বাবা-মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগত বা দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক রোগী অর্থাৎ বাড়িতে কোনো দীর্ঘমেয়াদী কোনো অসুস্থ রোগী থাকলে তা সা সা সার্টিফিকেট দাখিল করতে হবে। না থাকলে নাতে টিক দিবে। কোনো সার্টিফিকেট দাখিল করার প্রয়োজন নেই। আবেদনকারী কি জন্মগত দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছে? যদি দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতার কারণে সে ভুগে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবে এবং তার প্রমাণ দাখিল করবে অর্থাৎ সার্টিফিকেট দাখিল করবে আর না হলে না দিবে। আবেদনকারী অভিভাবক কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগ একইভাবে এটিও তোমরা দাখিল করবে বা টিক দিবে। আবেদনকারী বাবা-মা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয় উৎস আছে কিনা? যাদের আয়ের উৎস আছে তারা হ্যাঁ দিবে আর যাদের আয়ের উৎস নেই, একেবারেই নেই তারা না দিবে। আবেদনকারী অভিভাবকের শহর বা গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে। যাদের যারা শহর এলাকায় বসবাস করে তারা শহরে দিবে আর যারা গ্রাম অঞ্চলে বসবাস করে তারা গ্রামে দিবে। অর্থাৎ যাদের বসতবাড়ি যে এলাকায় সেই এলাকা অনুযায়ী সেই অপশনে টিক দিবে। যারা গ্রামে বাস করে তারা গ্রামে টিক দিবে। যারা শহরে বাস করে তারা শহর হয়ে টিক দিবে। পরিবারের কয়জন সদস্য চাকরি করে? যাদের পরিবারে কেউ চাকরি করে না তারা কেউ না টিক দিবে। আর যারা একজন চাকরি করে তাহলে একজনে দিবে। যারা ২ জন চাকরি করে ২ জন বা যদি ২ এর অধিক থাকে ২, ৩, ৪ জন তাহলে ২ এর অধিক জনে এখানে টিক দিবে। আবেদনকারী অভিভাবক কোন উৎস থেকে কোনো আয় করেন। অর্থাৎ তোমরা তোমাদের পিতা-মাতা যার নাম তোমরা উপরে ব্যবহার করবে সে কোন কাজ থেকে কোন অপশন থেকে সে ইনকাম বা টাকা উপার্জন করে। যদি দোকান হয় তাহলে দোকানে টিক দিবে। হাঁস-মুরগি খামার হলে হাঁস-মুরগি পরিবহন অর্থাৎ যদি সে গাড়ি চালক হয়, যেকোনো ধরনের গাড়ি চালক হয় তাহলে পরিবহন ব্যবসায় সে টিক দিবে। যদি সে মাছ চাষ করে বা অর্থাৎ মৎস্য খামার থাকলে মৎস্য খামার বা কৃষি কাজ করে থাকলে কৃষি বা যদি এর মধ্যে একটি অপশন না থাকে তাহলে অন্যান্য দিবে। আর যদি কে কাজ করতে অক্ষম হয় সে না দিবে। তারপর বলা হয়েছে বাবা-মা ২ জনেই একজন জীবিত আছে। অর্থাৎ বাবা-মা যদি একজন মারা যায় তাহলে একজন জীবিত আছে। যদি ২ জনই মারা যায় তাহলে ২ জনই মৃতদেহ হবে। এখানে তোমরা তোমাদের গার্ডিয়ান যেভাবে আছে সেভাবে পূরণ করে নিবে। ১৮ বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা কতজন? অর্থাৎ তোমার ফ্যামিলিতে মোট তুমি সহ তোমাদের ফ্যামিলিতে ১৮ বছরের নিচে কতজন আছে? যদি ২ জন হয় তাহলে ২ আর ২ এর বেশি হলে ২ বা ততোধিক এ টিক দিবে। আবেদনকারী কোন এলাকায় বাস করে? যদি কেউ পাহাড়ি এলাকায় বাস করে তাহলে পাহাড়ি এলাকায় টিক দিবে। হাওর এলাকায় বসবাস করলে হাওরে দিবে। যদি কেউ চর এলাকায় বসবাস করে চর এলাকায় দিবে। যদি কেউ বস্তি এলাকায় বসবাস করে বস্তি এলাকায় দিবে। প্রাক্তন ছিটমহল যারা আগে ছিটমহলে বসবাস করেছে তারা এখানে টিক দিবে বা সমতল অর্থাৎ সমতল মানে যেখানে আমাদের চাষযোগ্য জমি আছে সেখানে আমরা যদি বসবাস করি তাহলে সমতল এ টিক দিবে। আবেদনকারী বাড়ির কয়টি কক্ষ আছে? কক্ষ মানে তোমাদের কয়টি ঘর আছে? যদি ১ টি ঘর থাকে তাহলে ১ টি, ২ টি থাকলে ২ টি, ৩ টি থাকলে ৩ টি বা ৩ টির বেশি হলে এই অপশনে টিক দিবে। আবেদনকারী বাড়িতে কি বিদ্যুৎ আছে? অবশ্যই বেশিরভাগ বাড়িতে এখানে বিদ্যুৎ আছে। এজন্য তোমরা হ্যাঁ, যাদের বাড়িতে বিদ্যুৎ বা কারেন্ট নেই তারা না অপশনে টিক দিবে। আবেদনকারীর বাড়িতে কোন ধরনের টয়লেট আছে? অর্থাৎ যদি তোমাদের টয়লেট পাকা হয় তাহলে পাকায় টিক দিবে। আর যদি কাঁচা হয় তাহলে কাঁচায় টিক দিবে। আবেদনকারীর বাড়িতে কি কোনো টেলিভিশন আছে? যাদের বাড়িতে টেলিভিশন আছে তারা হ্যাঁ তে টিক দিবে। আর যাদের বাড়িতে টেলিভিশন নাই তারা না তে টিক দিবে। এখানে তারপরে বলা হয়েছে আবেদনকারী বাড়িতে কিসে রান্না করা হয়? অর্থাৎ তোমাদের প্রতিদিন তোমরা কিসে রান্না করো? গ্যাস বা বিদ্যুৎ বা কাঠ বা খড়কুটো বা গোবর কুটে। অর্থাৎ আমরা এখানে যার যে অপশনে পছন্দ যার যে অপশন দিয়ে তোমরা ব্যবহার করো রান্নার জন্য সেই অপশনটি অবশ্যই এখানে টিক দিবে। আবেদনকারীর বাড়ির মেঝে অর্থাৎ তোমাদের যে ঘরে তোমরা থাকো সেই ঘরের ফ্লোর অর্থাৎ মেঝে কি? যদি মাটি থাকে তাহলে মাটি অর্থাৎ পাকা না থাকলে মাটি দিবে। যারা মাচাং অর্থাৎ যারা মাচালের উপর থাকে তারা মাচাং দিবে অর্থাৎ সিমেন্ট অর্থাৎ পাকা করা আছে তারা সিমেন্ট দিবে অর্থাৎ যারা টাইলস করা আছে টাইলস দিবে বা যদি তাদের এই অপশনে কেউ একটিও না থাকে তারা অন্যান্য অপশনে টিক দিবে। তারপরে তোমাদের ৩য় নাম্বার পৃষ্ঠা ৪ নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে আবেদনকারী বাড়ি কক্ষের দেওয়াল কি দ্বারা তৈরি? অর্থাৎ তোমাদের বাড়িতে যে ঘরে তোমরা বসবাস করো সেই ঘরের চারদিকে বেড়া
কি দ্বারা তৈরি? এখানে যদি মাটি হয় তাহলে মাটির, যদি পাটকাঠি হয় পাটকাঠি, যদি বাঁশ হয় বাঁশ, যদি টিন হয় টিন বা কাঠ বা ইট যেকোনো একটি তোমরা এখানে টিক দিবে। আবেদনকারী বাড়ির ছাদ অর্থাৎ তোমাদের যে ঘর আছে সেই ঘরের চাল তোমরা কি দ্বারা তৈরি? অর্থাৎ যদি পাকা হয় তাহলে বা যদি এখানে ছন হয় তাহলে ছন, তারপরে হচ্ছে গোল পাতা, খড়, টিন অর্থাৎ যেটা তোমাদের থাকার ঘর অর্থাৎ বসবাস করার ঘরটি উপরে ছাদ কি দিয়ে তৈরি এখানে সঠিক টিক দিবে। আবেদনকারী অভিভাবকের মালিকানা মোট জমির পরিমাণ অর্থাৎ তোমাদের বাড়িতে মোট জমির পরিমাণ কত? যদি জমি জমা অর্থাৎ কোনো বসত বাড়ি বা কোনো জমি জমা না থাকে তাহলে ভূমিহীন অর্থাৎ কোনো প্রকার জমি জমা না থাকলে ভূমিহীন। আর যদি জমির পরিমাণ যদি ১ এর থেকে ৯ এর মধ্যে হয় তাহলে ১০% নিচে, আর যদি ১০ ডিসিমালের উপরে হয় তাহলে সে উপরে টিক দিবে। আবেদনকারী অভিভাবকের কোন কার্ড আছে? এখানে তোমাদের বিভিন্ন কার্ড, বয়স্ক ভাতা, বিজিবিবি এখানে বিভিন্ন ধরনের কার্ড দেওয়া হয়েছে। যদি সঠিক অপশনে তোমরা টিক দিবে। যদি তোমাদের কোনো কার্ড থেকে থাকে তার প্রমাণও এখানে দাখিল করতে হবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে পেমেন্টের তথ্য। এই অপশনটি তোমাদের অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। না হলে তোমাদের আবেদন উপবৃত্তির আবেদন সঠিকভাবে সাবমিট হবে না বা প্রেরণ করা হবে না। এই অপশনটি তোমাদের সঠিকভাবে পূরণ করতে আমি গুরুত্ব সহকারে বা মনোযোগ সহকারে তোমরা শুনো, আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমাদের অবশ্যই যে মোবাইল নাম্বারে তোমরা উপবৃত্তির টাকা পাইতে চাও সেখানে অবশ্যই নগদ হইতে হবে। অর্থাৎ নগদ অ্যাকাউন্ট ছাড়া বিকাশ উপায় অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। অবশ্যই তোমাদের নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে এবং নগদ অ্যাকাউন্টে অবশ্যই কেওয়াইসি থাকতে হবে। কেওয়াইসি না থাকলে তোমাদের কিন্তু নগদ অ্যাকাউন্ট করলেও কিন্তু তোমাদের কোনো লাভ হবে না, অর্থাৎ আবেদন সঠিকভাবে সাবমিট হবে না। তারপর বলা হয়েছে হিসাবধারীর নাম অভিভাবকের নামের সাথে অবশ্যই অর্থাৎ যার আইডি দ্বারা তুমি কেওয়াইসি বা নগদ অ্যাকাউন্ট খুলেছে সেই নাম হুবহু মিল থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নম্বর এর পরে কথা ভাই। অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ হিসাব নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে তোমার এখানে নগদ অ্যাকাউন্ট করা হয়েছে সেই নাম্বারটি সঠিক ব্যবহার করতে হবে। অর্থাৎ কেওয়াইসি করা সেই নাম্বারটি যার আইডি কার্ড দিয়ে সিম তোলা সেই আইডি কার্ডের সাথে হুবহু মিল থাকতে হবে এই অ্যাকাউন্ট নাম্বারটি, অন্যথায় কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা আসবে না। অর্থাৎ আবেদনও সাবমিট হবে না। অর্থাৎ তারপরে বলা হয়েছে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি নাম্বার অর্থাৎ যার এনআইডি দ্বারা নগদ অ্যাকাউন্ট করা হয়েছে এবং কেওয়াইসি করা হয়েছে সেই আইডি নাম্বার এখানে ১৭ ডিজিট অথবা ১০ ডিজিট লিখে দিতে হবে। সবকিছু সঠিকভাবে পূরণ করে তোমার প্রতিষ্ঠানে আবেদন সাবমিট করলে সঠিকভাবে উপবৃত্তি সাবমিট হলে তোমরা অবশ্যই তোমরা উপবৃত্তি পেয়ে যাবে। আশা করি তোমরা সঠিক উপবৃত্তি পাইতে এবং সঠিক তথ্য পূরণ করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।